আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, তবে কি আমেরিকা কিনে নিচ্ছে ইরানের ইউরেনিয়াম? এরপর আরও জানিয়ে দিব, এবার ইরানের সঙ্গে চুক্তি করল পাকিস্তান ও ইরাক, নেপথ্যে কি? আরও জানিয়ে দিব, কলকাতায় বিজেপি, ঢাকা কি চিন্তামুক্ত? এবং সর্বশেষ জানিয়ে দিব, পুতিনের টার্গেট কি হোয়াইট হাউস, রুশ মিসাইলের আওতায় পুরো পৃথিবী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যে দেশকে একসময় এক্সিস অব ইভিল বলা হয়েছিল, আজ তার সাথেই দর কষাকষির টেবিলে বসে ডলার গুনছে ওয়াশিংটন। যুদ্ধের শেষে দেখা যাচ্ছে বোমা যতটা না কাজ করেছে, তার চেয়ে বেশি কাজ করেছে হিসাবের খাতা। সবকিছুর শেষ আছে, যুদ্ধেরও আয়ু আছে। মানুষের রাগ যেমন চায়ের কাপে ভিজে নরম বিস্কুটের মতো একসময় গলে যায়, তেমনি রাষ্ট্রের যুদ্ধও শেষমেশ গিয়ে ঠেকে হিসাব বিজ্ঞানের ক্লাসে। যতক্ষণ কামান গর্জে ততক্ষণ নেতারা বুক ফুলিয়ে কথা বলেন, কিন্তু গোলাবারুদের বিল যখন অর্থ মন্ত্রণালয়ের টেবিলে আসে, তখন সেই বুকের বাতাস অনেকটাই বেরিয়ে যায়। এখন মধ্যপ্রাচ্যে ঠিক সেই দশা। অনেক হলো যুদ্ধ, অনেক হলো আমরা কাউকে ছাড় দেব না ধরনের বক্তৃতা। এখন আমেরিকা আর ইরান এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে মিসাইলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যাংক অ্যাকাউন্ট। একসময় যে ইরানকে পৃথিবীর সর্বনাশের কারণ হিসেবে দেখানো হতো, আজ সেই ইরানের কাছেই ওয়াশিংটন দরদাম করছে। আচ্ছা ভাই, ইউরেনিয়ামটা একটু কমাও আর আমরাও কিছু টাকা ছাড়ি। এই পৃথিবীতে নীতির চেয়ে নগদ টাকার শক্তি যে বেশি, তা নতুন করে আর বলার কি আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শুরু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। আগুন জ্বলছিল দাউ দাউ করে, যেন কাল সকালেই পৃথিবীর মানচিত্র বদলে যাবে। কিন্তু এপ্রিলের শুরু থেকেই যুদ্ধবিরতি। এখন ইরান ও যুক্তরাষ্ট্র চূড়ান্ত সমঝোতার দর কষাকষিতে ব্যস্ত। আর এই দর কষাকষির কেন্দ্রবিন্দুতে আছে ইউরেনিয়াম। পৃথিবীতে যত ধাতু আছে, তার মধ্যে ইউরেনিয়ামের মতো ভয়ঙ্কর অথচ দামি জিনিস কমই আছে। এটা এমন এক বস্তু যা দিয়ে বিদ্যুৎও বানানো যায়, আবার শহরও উড়িয়ে দেওয়া যায়। ওয়াশিংটনের প্রধান ভয়, ইরান যেন তার সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করতে না পারে। বিশেষ করে প্রায় 450 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তাদের ভয় বেশি। কারণ এই 60% জিনিসটাই পরে গিয়ে 90% দিকে হাঁটতে শুরু করে মাত্র কয়েক সপ্তাহে। আর 90% মানেই পারমাণবিক বোমার রাস্তা। তাই আমেরিকা এখন বলছে, ইউরেনিয়াম দাও, ডলার নাও। আলোচনায় উঠে এসেছে প্রায় 2000 কোটি ডলারের কথা। এই টাকা ইরানের জব্দ করা অর্থ। বহু বছর ধরে নানা নিষেধাজ্ঞা আর চাপের রাজনীতিতে এই অর্থ আটকে রেখেছিল আমেরিকা। এখন সেই টাকাই ফেরত দেওয়ার আলোচনা হচ্ছে। অর্থাৎ আগে গলা টিপে ধরা হয়েছিল, এখন একটু পানি খাওয়ানো হচ্ছে। প্রথমে অবশ্য আমেরিকার মন এত বড় ছিল না। তারা বলেছিল, আচ্ছা 600 কোটি ডলার ছাড়ি, তা শুধু খাদ্য আর ওষুধ কেনার জন্য। কিন্তু ইরান ছেড়ে দেবার পাত্র নয়। তারা বলেছে, আমাদের 2700 কোটি ডলার চাই। আর এখন দরদামে নেমে এসেছে 2000 কোটিতে। বাঙালির গরুর হাট আর আন্তর্জাতিক কূটনীতি, দুই জায়গাতেই শেষ কথা কখনো প্রথম দামে হয় না। মজার ব্যাপার হলো, ট্রাম্প আবার প্রকাশ্যে এসে বলছেন কোনো অর্থ লেনদেন হবে না। এ যেন বিয়ের আগের সেই আত্মীয়, যিনি সবাইকে বলেন, আমি কিন্তু এসব বিষয়ে নেই, অথচ পর্দার আড়ালে তিনিই দেনমোহরের হিসাব লিখছেন। এই পুরো আলোচনায় পাকিস্তানও এক অদ্ভুত চরিত্র হয়ে উঠেছে। ইসলামাবাদে বৈঠক হচ্ছে, পাকিস্তান, মিশর আর তুরস্ক মধ্যস্থতা করছে। দক্ষিণ এশিয়ার মানুষ হিসেবে আমরা পাকিস্তানকে সাধারণত দেখি রাজনৈতিক নাটকের স্থায়ী অভিনেতা হিসেবে,
কিন্তু এবার তারা আন্তর্জাতিক শান্তির দূত। ব্যাপারটা এমন যে পাড়ার সবচেয়ে ঝগড়াটে লোককে সালিশের চেয়ারম্যান বানানো হয়েছে। 11 এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠক হয়েছিল, এখন আবার নতুন বৈঠকের কথা চলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নৌ সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার কারণে হরমুজ প্রণালীতে চলছে চরম অস্থিরতা। ফলে বিশ্ব বাজারে তেলের দাম বেড়েই চলেছে। বিশ্ব জ্বালানি বাণিজ্য সচল রাখতে হরমুজ প্রণালীতে এবার বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে ইরান। এতে জাহাজ চলাচলে এসেছে নিশ্চয়তা ও নিরাপত্তা। ফলে ইরানের সাথে বিভিন্ন দেশ নতুন করে জ্বালানি চুক্তিতে আগ্রহী হয়ে উঠছে। পাশাপাশি হরমুজ প্রণালীও আগের চেয়ে সচল হয়ে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে জ্বালানি নিয়ন্ত্রণে শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠা করেছে ইরান। এরই অংশ হিসেবে এবার ইরানের সঙ্গে জ্বালানি পরিবহন চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনের জন্য দুই দেশই ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। এদিকে বাগদাদ ও তেহরানের মধ্যে গোপন সমঝোতার আওতায় ইরাকের দুটি বিশাল তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। প্রতিটি জাহাজে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। ইরাকের তেল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভবিষ্যতে আরও জাহাজ চলাচলের অনুমতি পেতে ইরানের সঙ্গে আলোচনা চলছে, কারণ দেশটির বাজেটের প্রায় 95% তেল আয়ের উপর নির্ভরশীল। তিনি বলেন, ইরাকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে সেটি ইরানের স্বার্থেও নেতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি পৃথক এক চুক্তির আওতায় কাতারের এলএনজি বহনকারী দুটি জাহাজ পাকিস্তানের দিকে রওনা দিয়েছে। শিল্প সূত্রগুলো জানিয়েছে, এই পরিবহনও ইরানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। রাজনীতি এমন এক জিনিস যেখানে প্রতিবেশী দেশের ভোটের ফল বেরোলেই চায়ের দোকান থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত কাপে চুমুকের ভঙ্গি বদলে যায়। এবারের ঘটনাও তেমনি। প্রথমবারের মতো 2/3 বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। এককালে যে বাংলায় বামফ্রন্টকে সরানোই অকল্পনীয় ছিল, সেখানে এবার তৃণমূলের দীর্ঘ অধ্যায়ও গুটিয়ে গেল। আর এই ফল বেরোতেই বাংলাদেশের আড্ডাঘরে একটাই প্রশ্ন, কলকাতার গদির বদল কি ঢাকার কূটনীতির তক্তা কাঁপাবে? প্রশ্নটি অকারণ নয়। নির্বাচনের ময়দানে বিজেপির বহু নেতা এমন সব কথা বলেছিলেন যেন মুসলমানদের হাতে ট্রেনের টিকিট ধরিয়ে বাংলাদেশ সীমান্তে নামিয়ে দেওয়াই বুঝি পরবর্তী প্রশাসনিক কর্তব্য। পুশিন শব্দটি হাওয়ায় ভেসেছে, আর বাংলাদেশের সীমান্তরক্ষীদের কপালে সঙ্গে সঙ্গে ভাঁজ পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ইতোমধ্যেই বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তবে তার নিজের কথাতেই খানিক আশ্বাসও আছে। সম্ভাবনা তিনি প্রবল দেখছেন না, কিন্তু যদি কিছু ঘটে যেন তা মোকাবেলা করা যায়। এখানেই কূটনীতির প্রথম পাঠ। ভোটের ময়দানের গর্জন আর রাষ্ট্রনীতির কাগজ এক জিনিস নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলছেন, পররাষ্ট্রনীতি রাতারাতি বদলায় না। রাষ্ট্র যখন নিজের দীর্ঘমেয়াদী স্বার্থের হিসাব মেলায়, তখন নির্বাচনী বক্তৃতার উত্তাপ সেখানে খুব বেশি দিন টেকে না। তার কথায়, রাষ্ট্রের অভ্যন্তরে সাম্প্রদায়িক ঘটনার ক্ষেত্রে প্রচ্ছন্ন সমর্থন বা ভূমিকা থাকতে পারে বটে, কিন্তু পররাষ্ট্রনীতি অনেকটাই কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হয়। ফলে তিনি কোয়ালিটেটিভ পরিবর্তন দেখছেন না, কারণ শীর্ষ নেতৃত্বের মধ্যে যদি বোঝাপড়া থাকে তবে আমূল পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমদ একটু ভিন্ন সুরে কথা বলেন। তার মতে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক এখনো পুরোপুরি স্থিতিশীলতার মাটিতে দাঁড়ায়নি। দুই দেশই সুসম্পর্কের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু কূটনীতির ইশারা আর কূটনীতির অঙ্গীকার এক নয়। উচ্চ পর্যায়ের সফর বিনিময় না হলে বোঝা যাবে না সম্পর্কের এই নতুন গদিতে পেরেক ঠিকমতো ঠোকা হয়েছে কিনা। এখানে এসে তিস্তার প্রসঙ্গ না তুললে বাংলার রাজনীতি যেমন অসম্পূর্ণ, তেমনি বাংলাদেশ ভারত সম্পর্কের গল্পও খণ্ডিত। বহুদিন ধরে ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তির জন্য এতদিন দিল্লি বড় আরামে কলকাতার দিকে আঙুল তুলেছে। বলা হয়েছে কেন্দ্র রাজি, কিন্তু পশ্চিমবঙ্গ রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যেন সেই একাকী দোষী, যার ঘাড়ে চুক্তির ব্যর্থতার বোঝা চাপিয়ে দিল্লি স্বস্তিতে ছিল। কিন্তু এবার সেই যুক্তির মাটি খানিক আলগা হয়েছে। কেন্দ্রেও বিজেপি, পশ্চিমবঙ্গেও বিজেপি। এখন আর কলকাতা মানছে না বলে দিল্লির কপাল মুছে নেওয়ার সুযোগ কম। লাইলুফার ইয়াসমিন বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দেওয়া রাজনৈতিকভাবে সহজ ছিল,
কিন্তু তিস্তার সঙ্গে শুধু রাজ্য সরকারের নয়, কেন্দ্রের স্বার্থও জড়িত। কেন্দ্রের সমর্থন ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়। তার ভাষায়, তিস্তা চুক্তির ব্যর্থতার জন্য এককভাবে মমতা দায়ী নন, পুরো কাঠামোটাই দায়ী। ফয়েজ আহমদ আবার খানিক আশাবাদী। তার মতে, এখন কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকায় সমস্যাটা আগের তুলনায় কমতে পারে। তিনি এমনকি ইতিবাচক অগ্রগতির সম্ভাবনাও দেখছেন। তবে তার শেষ কথা, এসবই নির্ভর করবে দুই দেশের সামগ্রিক সম্পর্ক কতটা উন্নত হয় তার উপর। সীমান্তের কথায় আসা যাক। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত 2216 কিলোমিটারেরও বেশি। পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাগ করা সীমান্তগুলোর একটি। এমন দীর্ঘ সীমান্তে সামান্য রাজনৈতিক উত্তাপও বাতাসের মতো এপাশ ওপাশ করে। 24-এর গণ অভ্যুত্থানের পরে ভারত ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। তার প্রভাব পড়েছিল সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে দ্বিপাক্ষিক নানা ক্ষেত্রে। বিশ্লেষকরা বলছেন, এখন বাংলাদেশে নির্বাচিত বিএনপি সরকার সীমান্ত নিরাপত্তা সহ সব বিষয়েই ভারতের সঙ্গে আলোচনায় ইতিবাচক। কিন্তু লাইলুফার ইয়াসমিন মনে করিয়ে দেন, একটি রাষ্ট্রের ফরেন পলিসি এক ধরনের গ্র্যান্ড ডিজাইন। যদি দিল্লির মনে হয় সীমান্তে উত্তেজনা বাড়িয়ে তার সুবিধা আছে, তবে সে তা করতেই পারে। আর পশ্চিমবঙ্গে যদি সেই নীতির অনুকূলে সরকার থাকে, তবে কাজটা সহজ হয়। তবু ফয়েজ আহমদের ধারণা একটু শান্ত। সাময়িক উত্তেজনা থাকলেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় যাওয়ার পরে সীমান্তের দুই পারে বড় রকমের নতুন গোলমালের সম্ভাবনা তিনি দেখছেন না। তবে সাম্প্রদায়িক উত্তেজনার প্রশ্নটি এত সহজে পাশ কাটিয়ে যাওয়া যায় না। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অতীতে মুসলমানদের উপর নিপীড়নের খবর বহুবার এসেছে। বাংলাদেশও এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে। লাইলুফার ইয়াসমিন স্পষ্ট করে বলেন, এত বড় সীমান্ত ভাগ করা দুই দেশের ক্ষেত্রে এক দেশের ডোমেস্টিক অ্যাফেয়ার্স আর এক দেশের উপর প্রভাব ফেলবেই। সম্প্রতি জয়ের পর পশ্চিমবঙ্গে একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দ্রুত পদক্ষেপকে ইয়াসমিন খানিক ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।